একদিন যাদের ভোটে ভর করে বাংলার মসনাদে বসেছিল তৃণমূল কংগ্রেস, আজ কি সেই ভোটই হয়ে উঠতে চলেছে তাদের নিজেদের সর্বনাশের হাতিয়ার? মুসলিম তোষণের নামে যখন সংরক্ষণকে ধর্মের ছাঁচে বাঁধা হয়, যখন দাঙ্গার ভেতর প্রশাসন নীরব থাকে আর দলের নিজের নেতাই বলেন আমরা সংখ্যাগরিষ্ঠ হব ইসলামকে ছড়িয়ে, তখন প্রশ্ন ওঠে, এটা কি রাজনীতি নাকি আত্মঘাতী বিভাজনের একটা ষড়যন্ত্র চলছে? আজ সত্যবচনে সেটা নিয়েই আলোচনা করব। কিভাবে তৃণমূল কংগ্রেস নিজের দলেই আগুন ধরিয়েছে, নিজেদের তৈরি নেতাদের হাতেই আজ দল বিপন্ন হতে চলেছে। তাই চোখ রাখুন, এমন সত্যি আপনি আর কোথাও এর আগে শোনেননি, শুনবেনও না। চলুন প্রথম অধ্যায়ে আলোচনা করব মুসলিম তোষণ নীতি, ইতিহাস এবং বর্তমান সংকট। 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাজ্যে সংখ্যালঘু মুসলিমদের জন্য একাধিক প্রকল্প চালু করে। ইমাম ভাতা, ওয়াকফ উন্নয়ন তহবিল, মাইনরিটি স্কলারশিপ এবং মুসলিম সম্প্রদায়ের জন্য শিক্ষাগত এবং প্রশাসনিক চাকরিতে অগ্রাধিকার। এই পদক্ষেপগুলো প্রাথমিকভাবে প্রথম দিকে ধর্মনিরপেক্ষ একটা পদক্ষেপ হিসেবে দেখা গেলেও পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে এটা একটা ভোট ব্যাংক তৈরির একটা অপচেষ্টা মাত্র। সাম্প্রতিক ওবিসি তালিকা বিতর্ক থেকে আরও স্পষ্ট হয়ে যায় যে মুসলিম জনগোষ্ঠীকে অতিরিক্ত সুবিধা দিয়ে দলীয় স্বার্থ রক্ষা করা হচ্ছে। কলকাতা হাইকোর্ট 2024-এ রাজ্য সরকারের ওবিসি তালিকা বাতিল করে দেয়, কারণ সেখানে 77টি মুসলিম গোষ্ঠীকে এককভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে ধর্মের ভিত্তিতে। এই রায়ের পর মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া ছিল, যারা মুসলিমদের অধিকার কেড়ে নিয়েছে তারা বাংলার শত্রু। কিন্তু আদালতের বক্তব্য ছিল ধর্মের ভিত্তিতে সংরক্ষণ কখনোই বৈধ হতে পারে না। এই উত্তপ্ত বিতর্কে তৃণমূলের ভেতরেই নতুন টানাপোড়েনের সূত্রপাত শুরু হয়। চ্যাপ্টার 2-এ আলোচনা দেখে নেব যে মুসলিম নেতৃত্ব বনাম দলের নিয়ন্ত্রণ, সংঘাতের সূচনা শুরু। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বহু মুসলিম নেতাকে পদ, ক্ষমতা, প্রশাসনিক কর্তৃত্ব দিয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে তৃণমূলের কিছু মুসলিম নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল রাজনৈতিক ভাবধারাকেই চ্যালেঞ্জ করছেন। ফিরহাদ হাকিম, যিনি একাধারে মন্ত্রী এবং ক্যালকাটা কর্পোরেশনের মেয়র, তিনি এক বক্তব্যে বলেন যারা ইসলাম গ্রহণ করেননি তারা দুর্ভাগা। আর তার সাথে সাথে তিনি বলেন আমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে উঠব, ইসলাম ছড়িয়ে দেব। এই বক্তব্য দলের পক্ষে ব্যাখ্যা দেওয়ার একটা অযোগ্য হয়ে দাঁড়ায়। ঠিক যেমন জিন্না নিজে মুসলিম ধর্মাবলম্বীর সেই রিচুয়ালস পালন না করেও নিজেকে মুসলিমদের মাসিয়া হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন, ফিরহাদ হাকিমও কিন্তু সেইখানে মুসলিমদের মাসিয়া হয়ে নিজেকে তোলার চেষ্টা করছেন, যাতে তৃণমূল কংগ্রেসে তার গুরুত্ব এবং তার ওজন বজায় থাকে। এবং তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জি হোক বা অভিষেক ব্যানার্জি হোক কখনো চাইলেও যাতে তাকে সরাতে না পারে, এবং সরানোর কথা চিন্তা করলে মুসলিম ভোট ব্যাংক হিলে যাবে, এই রকম একটা জায়গায় নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আইএসএফ নেতা আব্বাস সিদ্দিকী একটা সময় তৃণমূলের ঘনিষ্ঠ ছিলেন, পরবর্তী ক্ষেত্রে তৃণমূলকে হিন্দুদের তোষণকারী দল হিসেবে আক্রমণ করেন। তহা সিদ্দিকী বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। মুসলিম ভোটের বড় অংশকেই তিনি টেনে নিতে শুরু করেন। 2021 সাল থেকে তৃণমূল নেতারা এখন দ্বিধায় যে তারা মুসলিম নেতৃত্বের এই কঠোর ভাষার বিরোধিতা করেন, তাহলে সংখ্যালঘু বিরোধী তৃণমূল নেতারা এখন দ্বিধার মধ্যে পড়েছেন। তারা যদি মুসলিম নেতৃত্বের এই কঠোর ভাষার বিরোধিতা করেন তাহলে তাদের ওপর সংখ্যালঘু বিরোধী তকমা জুটছে, আর যদি সমর্থন করেন তবে হিন্দু ভোট ক্ষতিগ্রস্ত হচ্ছে। 3 নম্বর চ্যাপ্টারে দেখব সংঘাত, দাঙ্গা, পুলিশের ব্যর্থতা, মুসলিম এলাকা তৃণমূলদের বিপদের কারণ কি করে তৈরি হচ্ছে। 2025 সালে মুর্শিদাবাদে যে সসংহিতা ঘটে ভয়াবহ, ওয়াকফ সম্পত্তি ও মসজিদের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে মুসলিম দুই গোষ্ঠীর মধ্যে দাঙ্গা বাঁধে। বিজেপির অভিযোগ পুলিশ ইচ্ছাকৃতভাবে সেখানে হস্তক্ষেপ করেনি। তদন্ত রিপোর্টে আসছে স্থানীয় তৃণমূল নেতা উপস্থিত ছিলেন কিন্তু থামানোর চেষ্টা করেননি। পূর্বের ঘটনাও একই ধারা দেখা গেছে। 2016 সালে ধুলাগড় দাঙ্গা, স্থানীয় তৃণমূল নেতা হাজি নুরুল ইসলামের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। 2023 সালে রানীগঞ্জ সংঘর্ষ, পুলিশি নিষ্ক্রিয়তা এবং পঞ্চায়েত সদস্যের উস্কানি দেখা যায়।
এই সব ঘটনায় সাধারণ মানুষ প্রশ্ন করছে, তৃণমূল কি মুসলিম নেতাদের অপরাধ ঢাকার চেষ্টা করছে? প্রশাসন কি ধর্মীয় পরিচয়ের বিচার করছে? এইভাবে দলীয় স্বার্থ রক্ষায় যাদের এগিয়ে দেওয়া হয়েছিল তারাই এখন প্রশাসনের প্রতি প্রশ্ন তোলার, দলীয় বিতর্ককে ফেলানোর মুখ্য কারণ হয়ে দাঁড়িয়েছে। চ্যাপ্টার 4-এ আমরা দেখব রাজনৈতিক ক্ষয় ও পাল্টা প্রতিরোধ, হিন্দু ভোটের দিক পরিবর্তনের একটা দিক নির্দেশ। বাংলার ভোট ব্যাংকে দীর্ঘদিন ধরে 30 থেকে 35% মুসলিম এবং 65% হিন্দু। 2011 থেকে 16 পর্যন্ত টিএমসি মুসলিম ভোট প্রায় একচেটিয়া নিয়ন্ত্রণে রেখেছিল, কিন্তু এখন পরিস্থিতি দ্রুত পাল্টাচ্ছে। মুসলিম ভোট ভাগ হচ্ছে আইএসএফ, এআইএমআইএম, এসডিপিআই এর দিকে। হিন্দু ভোট তোষণ রাজনীতিতে বিরক্ত হয়ে কোনো ক্ষেত্রে বিজেপির দিকে ঝুঁকছে। একটা সমীক্ষায় দেখা গেছে যে 2019 সালে লোকসভা ভোটে হিন্দু ভোটের 38% টিএমসিতে ছিল, 2024-এ সেটা নেমে এসেছে 27%। এই হারানো ভোট ফিরে পেতে তৃণমূলকে ধর্মনিরপেক্ষ অবস্থানে ফিরতে হবে, যেটা মুসলিম নেতা এবং কট্টরপন্থীরা কিছুতেই মানতে পারছেন না। যেখানে ভরতপুরের এমএলএ হুমায়ুন কবির বলেছিলেন যে আমরা 70 ওরা 30, 2 ঘন্টা সময় দিলে কেটে গঙ্গায় ফেলে দেব। এই হারানো জায়গা, এই হারানো ভোট পেতে হলে তৃণমূলকে ধর্মনিরপেক্ষ অবস্থানে ফিরতে হবে, যেটা মুসলিম নেতা কট্টরপন্থীরা কিছুতেই মেনে নিতে পারছেন না। এভাবেই মুসলিম তোষণের রাজনৈতিক রিটার্ন এখন রিভার্স গিয়ারে চলে যাচ্ছে। চ্যাপ্টার 5-এ আমি আলোচনা করব প্রশাসনের অক্ষমতা এবং চরমপন্থার একটা উত্থান। আইবি ও রয়ের রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে যে মালদা, মুর্শিদাবাদ, বসিরহাট, জঙ্গিপুরে কিছু মসজিদ, মাদ্রাসা রাজনৈতিক ও চরমপন্থী প্রভাব বিস্তার করছে। একটা রিপোর্টে বলা হয়েছে তৃণমূলের স্থানীয় মুসলিম নেতাদের একাংশ ধর্মের নামে দান নিয়ে স্কুল কলেজের নিজেদের প্রভাব তৈরি করছে। এগুলো একসময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। বিজেপি বারবার অভিযোগ করছে যে টিএমসি রাজনৈতিক স্বার্থে চরমপন্থা এই মুসলিম মৌলবাদকে প্রশ্রয় দিচ্ছে। পুলিশ তাদের বিরুদ্ধে এফআইআর নেয় না। তৃণমূলের এক প্রাক্তন মন্ত্রীর নাম প্রকাশ না করে বলেন যে দলের মুসলিম সংগঠনের কিছু নেতা এতটা ক্ষমতাবান হয়ে উঠেছে যে তাদের ভুল ধরলেই বিপদ। দলের মুখপাত্ররাও কিছু বলতে ভয় পাচ্ছে। চ্যাপ্টার 6 আমি আলোচনা করব বিদেশি নজরদারি এবং আন্তর্জাতিক মিডিয়া রিপোর্ট কি বলছে। ডয়েচে ভেল, দ্য ইকোনমিস্ট এবং আল জাজিরার মতো সংবাদ মাধ্যম, ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যম এর রিপোর্টে বাংলার সংখ্যালঘু রাজনীতি নিয়ে যথেষ্ট আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ইন্ডিয়াস ইস্ট ইজ স্লোলি টার্নিং ভায়োলেটিং উইথ আইডেন্টিটি পলিটিক্স। ওয়েস্ট বেঙ্গল শোজ সিমটমস অফ রিলিজিয়াস পোলারাইজেশন ইঞ্জিনিয়ার্ড ফর ভোট কনসলিডেশন। একাধিক রিপোর্টে আইএসআই, জাকির নায়কের ঘনিষ্ঠ সংগঠনের অর্থনৈতিক যে ফ্লো সেগুলো নিয়ে তথ্য দেওয়া হয়েছে। এই তথ্য শুধু বিরোধী নয়, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলোকেও যথেষ্ট উদ্বিগ্ন করেছে। চ্যাপ্টার 7-এ দেখব 2026-এর নির্বাচন, রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে মোড় নিতে পারে। 2026-এর নির্বাচন তৃণমূলের অস্তিত্বের একটা যুদ্ধ হতে চলেছে, কারণ মুসলিম ভোটে ভাগ, হিন্দু ভোটে ক্ষয়, দাঙ্গা, প্রশাসনিক ব্যর্থতা, এই সমস্ত মিলে দলের ওপর আস্থা ধীরে ধীরে কমতে পারে। এমনকি দলের ভেতরের মুসলিম নেতাদের সামলাতে না পারলে ভবিষ্যতে দল বিভাজনের মুখে পড়বে। এই আশঙ্কা এখন তৃণমূলের কোর কমিটির মধ্যেই রয়েছে। একজন প্রবীণ তৃণমূল নেতা বলেছেন, একটা সময় মুসলিম ভোট তৃণমূলকে রক্ষা করেছে, এখন মুসলিম নেতাদের দাপট আমাদের শেষ করে দিচ্ছে। চ্যাপ্টার 8-এ দেখব দলে ভাঙন, আত্মসমালোচনা এবং মুখে না বলা সত্য। আজ তৃণমূল কংগ্রেসের একটা আভ্যন্তরীণ দিকে সংকট জন্ম নিয়েছে, যা বাইরের বিরোধীরা জটটনা তৈরি করেছে তার থেকে অনেক বেশি ভেতরের অব্যবস্থাপনা, অনিয়ন্ত্রিত নেতা এবং অপরাধের প্রতি প্রশ্রয়। একসময় তৃণমূল কংগ্রেসের ফ্রন্ট ফেসে যারা ছিলেন এমন বেশ কিছু হিন্দু নেতা, সেটা মুকুল রায়, শোভন চট্টোপাধ্যায়, শুভেন্দু অধিকারীর মতো, তারা কেউ এখন দলে নেই। বাকি যারা আছে তারাও নীরব, কারণ আজ যারা দলের দাপটের জায়গায় তাদের অধিকাংশ মুসলিম
সংগঠনের ঘনিষ্ঠ, যাদের স্বার্থে কেউ কিছু কথা বলতেই ভয় পায়। 2025 সালের মার্চ মাসে একটা অভ্যন্তরীণ বৈঠকে এক বিধায়ক প্রশ্ন তোলেন, আমাদের পঞ্চায়েতে হিন্দু মহিলা প্রার্থী দাঁড়াতে ভয় পাচ্ছে, আমরা কি ভুল পথে চলেছি? সেই প্রশ্নের জবাবে এক মন্ত্রী বলেন, এই ইস্যু মিডিয়ায় আনলে দল ভেঙে যাবে। এই কথাগুলো রেকর্ডিং হয়নি, কিন্তু এই নিয়ে দলীয় কর্মীদের মধ্যে চাপা ক্ষোভ রয়েছে। মুর্শিদাবাদ, মালদা, উত্তর 24 পরগনার অনেক বুথ স্তরের কর্মী এখন সরাসরি বলে না, কিন্তু একান্তে অনেককেই বলতে শোনা যায়, দলের মুসলিম নেতারা যেভাবে ক্ষমতা নিয়ন্ত্রণ করছে তাতে তৃণমূল আর সাধারণ মানুষের দল আর থাকছে না, হয়ে যাচ্ছে একপাক্ষিক রাজনীতির মঞ্চ। অর্থাৎ ভোটের লোভে চালু হওয়ার নীতি আজ দল ভাঙার কারণ হয়ে দাঁড়াচ্ছে। চ্যাপ্টার 9-এ আলোচনা করব সংখ্যালঘু নেতাদের অপরাধমূলক যোগসূত্র এবং দলের নীরবতা। সন্দেশখালী শেখ শাহজাহান শুধু একজন তৃণমূলের নেতা নন, তিনি তৃণমূলের আলাদা মুসলিম সমর্থন ভিত্তিক আর্থিক গোষ্ঠীর নিয়ন্ত্রণও তার হাতে রয়েছে। ইডি সিবিআই তদন্তে উঠে এসেছে জাল জমি দলিল, বালি, মাটি পাচার, ওয়াকফ বোর্ডের টাকা আত্মসাৎ, কিন্তু তৃণমূল সরকার প্রথমে তার নাম এফআইআরে নিতে অস্বীকার করে, সেটা আমরা সবাই জানি। যখন কেন্দ্রীয় বাহিনী হস্তক্ষেপ করেন তখন তাকে গ্রেপ্তার করা হয়। একইভাবে ফিরহাদ হাকিমের সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধর্মীয় জায়গা বানানোর অভিযোগ বহুবার উঠেছে তার বিরুদ্ধে, তবু দল তাকে ধরে রেখেছে, কারণ তিনি মুসলিম ভোটের একটা ভরসার মুখ। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, তৃণমূল কংগ্রেস কি আজ সংখ্যালঘু ভোটের দোহাই দিয়ে অপরাধীদের আশ্রয় দিচ্ছে? তাদের আচরণ কি আর ধর্ম নিরপেক্ষ আছে? তো সেখানে অবশ্যই প্রশ্ন ওঠে, একটা ধর্মের জন্য সংরক্ষণ দেওয়া হলে অন্য ধর্মের দরিদ্র মানুষরা বঞ্চিত কেন? এই প্রশ্নের জবাবে দল কেবল বলে, আমরা বিভাজন করি না, কিন্তু বাস্তব বলে সংখ্যালঘু নেতা যখন আইনের ঊর্ধ্বে যান তখন সেই পরিস্থিতি এক পক্ষপাতমূলক রাজনীতির জন্ম দেয়। চ্যাপ্টার 10-এ আলোচনা করব সতর্ক বার্তা কোন দিকে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের সবথেকে বড় রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করেছিল ধর্মনিরপেক্ষতা, উন্নয়ন ও মা মাটি মানুষের ত্রিমূর্তি নিয়ে, কিন্তু আজ দলটি নিজেদের কর্মনীতি, নিয়ন্ত্রণ এবং জনসমর্থনের শিকড় থেকে ধ্বংস করেছে, নিজেদেরকে দূরে সরিয়ে নিয়ে গেছে। মুসলিম ভোটের প্রতি অতিরিক্ত নির্ভরতা, মুসলিম নেতৃত্বের অনিয়ন্ত্রিত ক্ষমতা চর্চার এর অন্যতম কারণ। সেক্ষেত্রে আমরা একটাই কথা বলতে পারি, যে নীতির জন্ম হয়েছিল অধিকারের ভিত্তিতে, আজ যদি বিভাজনের কারণ হয়ে দাঁড়ায় তাহলে সেটি আর নীতি থাকে না, সেটা একটা আত্মঘাতী অস্ত্র পরিণত হয়। তৃণমূল কংগ্রেস যদি এখনই আত্মসমালোচনার সাহস না দেখায় তাহলে হিন্দু ভোটের অনেকটাই সরে যাবে, মুসলিম ভোট ভাগ হয়ে যাবে আইএসএফ, এআইএমআইএম বা বিজেপি কেন্দ্রিক যে স্ট্র্যাটেজিক জায়গাগুলোতে, এবং প্রশাসনের দায়িত্বে নিয়ন্ত্রণ হারানো শুধু ঘটবেই না, যার ধাক্কা পড়তে পারে 2026 সালের বিধানসভা নির্বাচনে। চ্যাপ্টার 11-এ দেখব ধর্মীয় মেরুকরণ তৃণমূলের কাছে কতটা সাংঘাতিক রেজাল্ট হতে পারে। দেখুন, মুসলিম তোষণের ফলাফল হিসাবে তৃণমূল এখন এমন এক রাজনৈতিক ঘূর্ণিপাকের মধ্যে ঢুকে পড়েছে, তারা একদিকে হিন্দু ভোট হারাচ্ছে এবং তার জন্য তাকে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করে প্রমাণ করতে হচ্ছে, অন্যদিকে মুসলিম নেতৃত্বের একাংশ দলকে চ্যালেঞ্জ জানাচ্ছে। এই দুইমুখী চাপ আরও তীব্র হতে পারে আইএসএফ বা এআইএমএমের উত্থান বা সেই জায়গাটাতে, যদিও সেখানে আইএসএফের সাথে কোনো না কোনোভাবে সেটা ড্যামেজ কন্ট্রোল করে চলার চেষ্টা করছে তারা। তবুও 2021 সালে ফুরফুরা শরীফে ধর্মীয় প্রভাবকে ব্যবহার করে মুসলিম যুব সমাজের মধ্যে এক প্রকার বিক্ষোভের মুখপাত্র হয়ে দাঁড়ায়। তৃণমূলকে নকল ধর্মনিরপেক্ষ বলে আখ্যা দেওয়া শুরু হয়, তারা মুসলিমদের ব্যবহার করে, সম্মান করে না, এমন কথাও পর্যন্ত উঠেছে। মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর দক্ষিণ 24 পরগনা অঞ্চলের বহু মুসলিম যুবকদের ভোটাধিকার আইএসএফের দিকে ঝুঁকেছে। 2026 সালে এই ভোটের বিচ্ছুরণ তৃণমূলের ভোট ব্যাংকে কিন্তু বড় আঘাত আনতে পারে। অন্যদিকে এআইএমআইএম 2021 সালে বিধানসভা নির্বাচনে তারা মুসলিম অধ্যুষিত এলাকায় কিছুটা সক্রিয় হয়েছিল। মালদা, জঙ্গিপুরের কিছু অংশে হিন্দি উর্দুভাষী মুসলিমরা এআইএমএমের পাশে দাঁড়ায়। আসাদুদ্দিন ওয়াইসি তো খোলাখুলি বক্তব্য রেখেছিলেন, তৃণমূল শুধু ভাতা দেয়, সম্মান দেয় না।
এই দুটি রাজনৈতিক দল এখন তৃণমূলের জন্য সর্বাধিক বিপজ্জনক প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। শুধু তাই নয়, সব থেকে বড় জিনিস হচ্ছে তৃণমূলের মুসলিম নেতারাই এখন তৃণমূলের সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে। বিভিন্ন জায়গায় তারা তাদের নিজেদের লোককে বসানো, তাদের নেতৃত্ব অধিকার করা, ইভিন তারা বলতে শুরু করেছে আমাদের 30% ভোট যখন তৃণমূলের বাক্সে রয়েছে তখন আমরা কেন বড় বড় পদ নেব না। চ্যাপ্টার 12-এ দেখব ভোটের আচরণ এবং সাম্প্রদায়িকতা অনিশ্চয়তা কিভাবে তৈরি করছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিশ্লেষকদের মতে 2021 সালের পর থেকে মুসলিম ভোটারদের একটা বড় অংশ তৃণমূলের প্রতি সাইলেন্ট ডিইলিউশনমেন্টে ভুগছে। মুখে কিছু না বললেও ভোটদানে তারা দল পরিবর্তনের কথা ভাবছে। একটা সমীক্ষায় পাবলিক অ্যাফেয়ার্স সেন্টার 2025-এ দেখা গেছে মুসলিম ভোটারদের 32% বলছে তৃণমূল বাস্তবে উন্নয়নই করেনি। প্রায় 48% যুব মুসলিম ভোটাররা বলছে আমরা চাই মুসলিম নেতৃত্ব নিজস্ব রাজনৈতিক দল হোক। এই বিভাজন সুবিধাবাদী তোষণের পরিবর্তে অধিকার ভিত্তিক প্রতিনিধিত্বের দাবি হয়ে উঠেছে। অন্যদিকে হিন্দু ভোটাররা ক্রমেই তৃণমূলের প্রতি ক্ষুব্ধ, কারণ তাদের প্রশ্ন আমরা কি শুধু করদাতা, ভাতা, সুযোগ শুধু এক পক্ষ কেন পাবে? সেই সাথে যখনই সেটা সরস্বতী পুজো হোক, রামনবমী হোক, দুর্গাপুজোর বিসর্জন হোক, বারবার হিন্দুদের অনুষ্ঠান, হিন্দুদের পার্বণকে কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে, কোর্ট থেকে অর্ডার নিয়ে আসতে হয়েছে। এর ফলে কোথাও না কোথাও হিন্দু জনমানসে কিন্তু ক্ষোভ বাড়ছে, নির্বাচনী ব্যবধান তৈরি হচ্ছে, যেখানে তৃণমূলের হিন্দু মুসলিম ভোট বিন্যাস কিন্তু ভেঙে পড়ছে। চ্যাপ্টার 13-এ আলোচনা করব প্রশাসনিক দুর্বলতা এবং মুসলিম অফিসারদের একচেটিয়া নিয়োগ বিতর্ক। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন, সংখ্যালঘু দপ্তর, পুলিশ প্রশাসন এবং শিক্ষা বিভাগে মুসলিম আধিকারিকদের উচ্চ পদে পদোন্নয়ন একটা বড় প্রশ্ন হয়ে উঠেছে। রাজ্যের পুলিশের একটি অঘোষিত তালিকায় দেখা গেছে মালদা, মুর্শিদাবাদ, বসিরহাটের বিভিন্ন থানা ইনচার্জ, ওসি, ডিএসপি পদে 70%-এর বেশি মুসলিম সম্প্রদায়ের লোক। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, চেয়ারম্যানের মধ্যে 35 to 40% সংখ্যালঘু সম্প্রদায় থেকে আসা। এখানেই বিজেপি বলছে এই নিয়োগ প্রক্রিয়া প্রমাণ করে তৃণমূল ভোটের জন্য প্রশাসনকেও তুষ্টিকরণের পথে চলতে হচ্ছে। যদিও মুখ্যমন্ত্রী বলেন আমরা ধর্ম দেখে নয় যোগ্যতা দেখে নিয়োগ করি, কিন্তু প্রশ্ন হলো যদি তাই হয় তাহলে এত সংখ্যালঘু আধিপত্য একটা নিছক সম্ভাবতা নাকি কোনো একটা প্রণোদিত প্রয়োগ করা কোনো নীতির ফল? চ্যাপ্টার 14-এ আলোচনা করব ভবিষ্যৎ চিত্র কী হতে পারে এবং রাজনৈতিক অস্তিত্বের সংকট কোন জায়গায় যেতে পারে এই মুসলিম তোষণ নীতি। তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে রাজনৈতিক আত্মবিশ্বাস এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ এই দুদিক থেকেই কিন্তু টালমাটাল। তাদের নিজের গড়া মুসলিম নেতৃত্ব এখন আত্মবিশ্বাসে এতটাই পরিপূর্ণ যে দলের নীতিকে চ্যালেঞ্জ করতে পিছপা পর্যন্ত হয় না। সংখ্যালঘু ভোটে ভাগাভাগি, হিন্দু ভোট ক্ষয়, দাঙ্গা ও প্রশাসনের ক্ষেত্রে নিয়ন্ত্রণহীনতা, এই তিনটে মিলে মমতা বন্দ্যোপাধ্যায় সাম্রাজ্য এক আত্মঘাতী ভোট নীতির খাঁড়ার নিচে দাঁড়িয়ে। তৃণমূল কংগ্রেসের মুসলিম তোষণ শুধু একটা ভোট ব্যবস্থা নয়, এটা একটা বাংলার বিপজ্জনক সামাজিক ধারা তৈরি করেছে, যেখানে প্রশাসন ধর্মনিরপেক্ষতা হারাচ্ছে, জনগণ বিচার পাচ্ছে না, দল ও ধর্মের মধ্যে পার্থক্য মুছে যাচ্ছে। এই পরিস্থিতি যদি রুখতে হয়, দলীয় নীতির পুনর্বিবেচনা আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে সেটা প্রায় অসম্ভব বলা যেতে পারে। ক্ষমতার ভারসাম্য সেখান থেকে অনেকটা দূরে চলে গেছে এবং আইন শৃঙ্খলা প্রতিষ্ঠায় নিরপেক্ষ প্রশাসন সেটা তো এখন সোনার পাথর বাটিতে পরিণত হয়েছে। এখন প্রশ্ন তো উঠবে, তৃণমূল কি শুধু এই পথেই হাঁটবে নাকি ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সরে আসবে বিভাজনের রাজনীতি থেকে? এর পরবর্তী অধ্যায় আলোচনা করব এমন কিছু প্রশ্ন যা তৃণমূল নেতৃত্বকে আজ জবাব দিতেই হবে। একটা রাজনৈতিক দলের ক্ষমতায় থাকা তখনই যৌক্তিক যখন সে দল শাসন ক্ষমতা ধরে রাখার জন্য পাশাপাশি সমস্ত সম্প্রদায়ের প্রতি সাম্য এবং সুবিচার প্রতিষ্ঠা করে। তৃণমূল কংগ্রেস সামনে এখন এই 5টা মূল প্রশ্ন, যার উত্তর দল যদি নিজে না খোঁজে জনগণ তাদের খোঁজ দেবে আগামী নির্বাচনে, সেরকম সম্ভাবনাও কিন্তু রয়েছে। প্রশ্ন নাম্বার 1, মুসলিমদের মধ্যে যারা প্রশাসনের অপব্যবহারে জড়িত তাদের বিরুদ্ধে কবে দল বলিষ্ঠ ব্যবস্থা নেবে? আজ পর্যন্ত এদের বিরুদ্ধে দল কোনো রকম
ব্যবস্থা নেয়নি না শাহজাহান শেখ, না ফিরহাদ হাকিম, না হুমায়ুন কবির। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তৃণমূল কংগ্রেস কি হিন্দু ভোটের আস্থা হারিয়েছে? যদি নাও হারায় তবে আস্থা ফিরিয়ে আনতে দল কি উদ্যোগ নিচ্ছে? যে রাজ্যে রামনবমী দুর্গাপুজোর সময় বারবার সহিংসতা ছড়ায়, সেখানে সংখ্যাগুরু সম্প্রদায় কি করে নিজেদেরকে নিরাপদ মনে করে? নাম্বার 3, মুসলিম তোষণ নীতি কি সংখ্যালঘু অধিকার সুরক্ষার চেয়েও রাজনৈতিক সুবিধার বড় মাধ্যম হয়ে দাঁড়ায়নি? এই প্রশ্ন আজ শুধু হিন্দুদের নয়, বহু মুসলিম নাগরিকদের মধ্যেও রয়েছে। তাদের প্রশ্ন, প্রকৃত উন্নয়ন কোথায়? নাম্বার 4, প্রশাসনে নিয়োগ, আইন, শিক্ষাক্ষেত্রে প্রয়োগ কি সত্যি সাম্যবাদকে বজায় রাখে নাকি একপাক্ষিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়েছে? একই অপরাধে এক সম্প্রদায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, অন্যের বিরুদ্ধে নীরবতা, এটাই কি রাষ্ট্রীয় ধর্মনিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে না? নাম্বার 5 প্রশ্ন, দলের ভেতরের বিরোধী কণ্ঠস্বর আজ কোথায়? যদি ফিরহাদ হাকিমের মন্তব্য বা শাহজাহানের অপরাধ বা হুমায়ুন কবিরের অপরাধ দলের ভাবমূর্তি ধ্বংস করে দেয়, তাহলে কজন নেতা প্রকাশ্যে প্রতিবাদ করেছেন? এই যে নেতাদের মধ্যে নীরবতা, এটাই কিন্তু বড় বিপদের সংকেত নয়? এর পরের চ্যাপ্টারে দেখে নেব, ভোটের রাজনীতি নাকি নৈতিকতা সংকট হয়ে দাঁড়িয়েছে। রাজনীতি যদি সমাজের প্রতিচ্ছবি হয়, তাহলে তৃণমূল কংগ্রেস আজ সেই আয়নার সামনে দাঁড়িয়ে, যেখানে তার নিজের মুখ নিজেই চেনায় দায়ী হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস মুসলিমদের বন্ধু হিসেবে রাজনীতি শুরু করেছিল, কিন্তু এখন সেই বন্ধুত্বই অন্ধ আনুগত্যে পরিণত করেছে। মুসলিমদের প্রতি আজকে দলদাস হয়ে গেছে তৃণমূল কংগ্রেস, যার দায় দলকে একদিন ইতিহাসের সব থেকে বড় রাজনৈতিক ধ্বংসের মুখেও কিন্তু ঠেলে দিতে পারে। প্রশ্নটা আর শুধু মুসলিম তোষণের নয়, প্রশ্নটা এখন ন্যায়, নৈতিকতা এবং নেতৃত্বের। একটা দল নিজেকে উন্নয়নের বাহক হিসাবে দাবি করেও যদি বিভাজনের রসদে পা রাখে, তবে সেই দল দীর্ঘদিন জনগণের আস্থার জায়গায় থাকতে পারে না। সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে যারা রাজনৈতিকভাবে সচেতন, তারাও এখন প্রশ্ন তুলছেন, আমরা কি শুধু তৃণমূলের কাছে ভোট মেশিন? হিংসা, দাঙ্গা, সংরক্ষণ বিতর্ক, প্রশাসনিক বৈষম্যের মধ্যে ক্ষুব্ধ হিন্দু ভোটাররা আস্তে আস্তে কি তাহলে মুখ ফিরিয়ে নিচ্ছে? ঠিক তেমনি মুসলিম সম্প্রদায়ের একটা অংশ আজও কিন্তু বিকল্প পথ খুঁজছে। স্বাধীনতা এবং মর্যাদার রাজনীতির জন্য তাদের বিকল্প পন্থা খুঁজে নিতে তারা বাধ্য হচ্ছে। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসকে যদি বাঁচতে হয়, তবে দরকার তোষণ নয়, সুষম রাজনীতি, ধর্ম নিরপেক্ষতা নয় নিরপেক্ষতা, ভোট ব্যাংক নয় সত্যিকারের প্রতিনিধি। যদিও আজকে এই সমস্তটাই তৃণমূলের কাছ থেকে অনেক দূরে চলে গেছে, তার কারণ হচ্ছে যে গভীর পাঁকের মধ্যে তৃণমূল কংগ্রেস পড়েছে, সেখান থেকে ওঠাই কিন্তু এখন বড় দায় হয়ে গেছে। তাই সত্য বচনের আজকের এই বিশ্লেষণে আমি বলতে চাই, একচোখা ভোট নীতিতে একদিন না একদিন নিজের গড়া দুর্গেই কিন্তু আগুন ধরায়। আপনি এখন ভোটার হিসাবে ইতিহাসের মোড় ঘোরাতে পারেন, প্রশ্ন করুন, প্রতিবাদ করুন, সব থেকে বড় কথা আপনিও যে ধর্মের হন সচেতন থাকুন। আর যদি আপনি চান এই মতামত বাংলার প্রতিটি কোণে পৌঁছায়, তাহলে ভিডিওটাকে শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানান। নমস্কার, ভালো থাকবেন।